বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, তাকে আমি অনেক পার্সোনাল অ্যাটাক করেছি, অনেক। নন্দীগ্রামে দাঁড়িয়ে তার বিরুদ্ধে বিরোধী মন্তব্য করেছি 99% দলীয় নির্দেশে এবং 1% কখনো কখনো আবেগপ্রবণ, কারণ আমরা সরকারে ছিলাম, আমরা ক্ষমতায় ছিলাম। আমি শুভেন্দুদার কাছে সেই সকল মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থী, কারণ বিজেপি যে সৌজন্য দেখিয়েছে, বিজেপি যে উদারতা দিয়ে দেখিয়েছে, বিজেপি যে প্রোটেকশন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যে সবচেয়ে ভোকাল ছিল বিজেপির নেতৃত্ব এবং বিজেপির বিরুদ্ধে, তাকে যে প্রোটেকশন দিয়েছে, যে সহযোগিতা তার সাথে করেছে, এটা আমি এই ঋণ আমি জানি না আমি শোধ করতে পারবো। যে দলের হয়ে প্রাণপাত করে প্রচার করার সময় দলের মুখপাত্র হিসেবে আমি যদি কোনো অশালীন মন্তব্য করে থাকি, কুরুচিকর মন্তব্য করে থাকি, কুৎসা করে থাকি, ব্যক্তিগত আক্রমণ করে থাকি, বিল অফ দা বেল্ট আক্রমণ করে থাকি, দলীয় নির্দেশে বা কখনো কখনো আবেগপ্রবণ হয়ে, আমি তার জন্য মন থেকে ক্ষমা প্রার্থী, মন থেকে ক্ষমা প্রার্থী। আমার দল তৃণমূল কংগ্রেস কাউন্টিং অবজারভার করে পূর্ব মেদিনীপুরে পাঠায়। এবার যখন সারা বাংলা জুড়েই যে গেরুয়া সুনামি আমরা দেখেছি, সেখানে পূর্ব মেদিনীপুরও তো তার বাইরে ছিল না। পূর্ব মেদিনীপুরে যখন তৃণমূল পিছিয়ে ব্যাকফুটে এবং বিজেপি হৈ হৈ করে জিতছে, তখন শেষ মুহূর্তে আমি পূর্ব মেদিনীপুর থেকে বেরিয়ে আসি এবং বাড়ি ফিরে আসি। যখন বাড়ি ফিরছি, যখন আমি আমার গলিতে ঢুকছি, তখন স্বাভাবিকভাবে বিজেপির যে কর্মীরা, যে সমর্থকরা, যারা এতদিন ধরে অত্যাচারিত, যারা লাঞ্ছিত, যারা বঞ্চিত, তাদের খুশির বহিঃপ্রকাশ হবেই। তারা ফ্ল্যাগ নিয়ে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে, গান বাজাচ্ছে, আবির খেলছে, খুব স্বাভাবিক। সেই মুহূর্তে আমার গাড়িটা তাদের ওই বিজয় উৎসবের সামনে গিয়ে পড়ে। আচ্ছা, আমার ড্রাইভার মুসলিম, আমি গাড়িতে সামনের সিটে বসে। আপনাদের বলতে চাই, আমি এটা না বললে, মানে এই কথাগুলো, বিগত 1.5-2 দিনের কথাগুলো না বললে পাপ হবে। আমার মন্ডল সভাপতি সেই সময় যদি সে চাইতো, আমার গায়ে আবির লাগিয়ে দিতে পারতো, আমার গাড়ি ভাঙচুর করতে পারতো, আমার মুসলিম ড্রাইভারকে মারতে পারতো, আমাকেও চত্থাপ্পড় মারতে পারতো। বিজেপি ওটা শেখায় না। কিন্তু তারা কি করেছে? সে এসে আমার সাথে হাত মিলিয়েছে, আমার গায়ে গেরুয়া আবিরটা পর্যন্ত দেয়নি। উল্টে বিজেপির ছেলেগুলো বলেছে, একটু রাস্তাটা খালি কর, রিজুদার গাড়িটাকে বার করে দে। নাম্বার 1। নাম্বার 2 হলো বিজেপি জিহাদি ভাই। 4 তারিখ বিকেল 5টার পরে যারা স্বঘোষিতভাবে বিজেপি হয়ে গেছে, যারা সবাই তৃণমূল ছিল, এখন স্বঘোষিতভাবে বিজেপি হয়ে গেছে, ফেসবুকে এখন জয় শ্রীরাম লিখছে, তাদের কিছু, তাদের মধ্যে থেকে 4 তারিখ রাত্রেবেলা আমার বাড়ির সামনে মদ খেয়ে অকথ্য ভাষায় কিস্তি খেয়র, আমার মা একজন ডাক্তার, নন পলিটিক্যাল, প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট, তাকে অনেক রকম থ্রেট দেওয়া, আমার স্ত্রী অরাজনৈতিক একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তাকে অনেক রকম থ্রেট দেওয়া হয়েছে, এবং আমাকেও অনেক গালাগাল দেওয়া হয়েছে। যেহেতু আমিও তো দলের পক্ষ থেকে ভোটের সময় প্রাণপাত করে লড়াই করেছি, যেটুকু আমার ক্ষমতায় ছিল। এবং তারপরে আমি আমার পরিবারের সুরক্ষার জন্য, আমার সার্ভাইভালের জন্য, দলের মুখপাত্র হওয়ার সুবাদে বিজেপির অনেকের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, যারা এখন সবাই বিধায়ক হয়েছে, তাদেরকে আমি ফোন করি। কিসের জন্য ফোন করি? নিজের এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য। এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যে বিজেপির এত ব্যস্ততা, 9 তারিখ তাদের শপথ গ্রহণ, প্রতিটি বিজেপির বিধায়ক যাদের আমি ফোন করেছি, তারা 2টো রিংয়ের মধ্যে আমার ফোন ধরেছে। নাম্বার 1, বিজেপির দিল্লির শীর্ষ নেতৃত্ব এবং বিজেপির বাংলার শীর্ষ নেতৃত্ব আমাকে ওপেনলি বলেছে, তুমি বুক ফুলিয়ে তৃণমূল কংগ্রেস করো, তোমার পরিবারের ওপরে কোনো আঁচ আসবে না। এটাই হলো বিজেপি, দেখে না সালা। কারণ আমি তাদের একটাই কথা বলেছিলাম যে, দাদা, আমাদের কি বাঁচার অধিকার নেই? আমরা বিরোধী দল করি, এখন আমরা তৃণমূল কংগ্রেস করি, আমি তৃণমূলের মুখপাত্র, কিন্তু আমার কি বাঁচার অধিকার নেই? আমাদের কি বেসিক সম্মানটুকু থাকবে না? আমাদের জীবন জীবিকা, আমাদের চাকরি, সেটাও কি আপনারা কেড়ে নেবেন? তাহলে বলুন, আমরা সুইসাইড করে নিচ্ছি। তোরা তো করেছিস একটা সময়। তখন বিজেপির সর্বস্তরের দিল্লি এবং বাংলার শীর্ষস্থানীয় নেতৃত্ব, আমি তাদের নামটা নিচ্ছি না, তারা এক কথায় বলেছে, তোমার উপরে বা তোর উপরে কোনো রকম প্রবলেম হলে আমাকে ফোন করবি। এবং তারা বারংবার হোয়াটসঅ্যাপে খোঁজ পর্যন্ত নিয়েছে, কোনো প্রবলেম হয়নি তো?
এটা যদি আমি না সালা, বলি দেখে আমি পাপ শেখ। করব। দেখে সে তারা আমাকে স্পষ্ট বলেছে, রিজু তুই যা করেছিস, যা ভাষণবাজি করেছিস, যা ডায়লগবাজি করেছিস, কর্মীদের মনে তোর জন্য রাগ আছে, কিন্তু তুই দলের মুখপাত্র হয়ে করেছিস। তুই কারুর বেআইনি ভাবে জোর খাটিয়ে জমি কেড়ে নিসনি, বাড়ি দখল করে নিসনি, কারুর বাড়ির মা বোনের গায়ে হাত দিসনি, কাউকে মারধর করিসনি আমাদের কোনো কর্মীকে না। তুই কোনোদিন ফলস কেস দিয়ে কাউকে থানায় ঢুকিয়েছিস, জেল খাটিয়েছিস। সেই জন্য আমরা কথা দিচ্ছি তোর বা তোর পরিবারের ওপরে কোনো আঁচ লাগবে না। বেঁচে গেছে শালা, এবং আমি আজকে বলছি এই 6 তারিখ দুপুর 3টের সময় জিয়াদি শালা। আমার বাড়িতে একটা পাথর পর্যন্ত, কেন একটা পাথরের কোনা পর্যন্ত কেউ মারেনি। সব থ্রেট কল বন্ধ হয়ে গেছে, উল্টে খোঁজ নিচ্ছে দাদা কোনো অসুবিধা নেই তো। এটা হচ্ছে বিজেপি। আরেকটা ঘটনা বলি, দেখে সে আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুরের বয়স 75, আমার শাশুড়ির বয়স 73। শ্বশুর সেরিব্রাল অ্যাটাকের পেশেন্ট। এই স্বঘোষিত বিজেপি যারা হয়েছে, বিকেল 4টের পর গেরুয়া আবির নিজের মুখে লাগিয়ে, এরকম কিছু লোক গিয়ে আমার 75 বছর বয়সী শ্বশুরকে চপথাপ্পড় মারে। চাপ বাবা। আমি নাম করে বলছি, সেই সময় আমাদের বাঁচানোর কেউ নেই, কেউ আমার ফোন ধরেনি, আমার কোনো শীর্ষ নেতৃত্ব। তো শীর্ষ নেতৃত্ব কি আমি বলবে? তখন বিজেপির একটি নেতাকে ফোন করিয়ে নাম করে বলছি, রাজর্ষি লাহিড়ী, সজল ঘোষ। তারা বলেছে দেখে নিচ্ছি। রাজর্ষির সঙ্গে সঙ্গে সোনারপুর থানায় ফোন করে, 8 ঘন্টার মধ্যে পুলিশ যায় এবং আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে তারা প্রোটেক্ট করে। দেখে নে, দেখে নে বিজেপি। আমি যে এলাকায় বাস করি, আমার বিধানসভা কাশীপুর বেলগাছি, আমাদের বিধানসভার এখন বিধায়ক হচ্ছে বিজেপির বিধায়ক রিতেশ তিওয়ারি। রিতেশ তিওয়ারি। রিতেশ দাকে আমি ফোন করে বলি, দাদা আমাদের কি এইরকম অত্যাচার হচ্ছে? আমি রিতেশ দার কথা এক্স্যাক্ট আপনাদের বলছি। বলছে শোনো রিজু, তুমি কাশীপুর বেলগাছিয়া কোনোদিন কোনো অত্যাচার করনি, কোনোদিন কোনো তোলাবাজি করনি। তোমার গায়ে হাত দেওয়ার আগে আমার গায়ে হাত দিতে হবে। শুধু তাই নয়, আমার বাড়িতে আমার মন্ডলের জেনারেল সেক্রেটারি আনন্দ, নাম করে বলছি, আমার বাড়িতে এসছে। আমার জেলা, যে জেলায় আমি থাকি উত্তর কলকাতা, সেই জেলার বিজেপির শোনো শাখা সংগঠনের জেনারেল সেক্রেটারি অমিত আমার বাড়িতে এসছে, আমার সাথে বসে চা খেয়েছে, গল্প করেছে আমার এই তৃণমূলের অফিসে বসে। এবং তারা আমাকে বলেছে, দাদা আমি কথা দিচ্ছি তোমার গায়ে একটা আঁচ আসবে না, তোমার পরিবারের গায়ে একটা আঁচ আসবে না, তুমি মন খুলে তৃণমূল কংগ্রেস করো, গঠনমূলক রাজনীতি করো। শুধু তাই নয়, রিতেশ দা, আমি যে থানার অন্তর্গত আমার বাড়ি, সেই থানার ওসিকে বলে দেওয়ার পর 1 জন না 2 জন না 5টা বাইকে 10 জন অফিসার আমার বাড়িতে এসছে এবং এসে বলেছে, দাদা তোমার বাড়িটা চিনে গেলাম। সবকটা অফিসার, তাদের অধিকাংশ, যেহেতু আমি কারোর সাথে কোনোদিন ব্যক্তিগত স্তরে খারাপ ব্যবহার করিনি, তাদের পার্সোনাল নম্বর দিয়ে গেছে। এবং যারা আমার বাড়ির সামনে নব্য স্বঘোষিত বিজেপি, যারা 4 তারিখ সকাল 11টা অবধি তৃণমূল ছিল, 4 তারিখ বিকেল 5টার পরে বিজেপি, তাদেরকে চিহ্নিত করে তাদের বাড়িতে গিয়ে তাদের যা বলার বলেছে। এবং তাদের বাড়ি যদি অন্য থানার অন্তর্গত থাকে, সেই থানার অফিসারকেও বলেছে যে রিজু দত্তের বাড়ির সামনে যেন এরা না যায়। এটা হচ্ছে নতুন নতুন যারা বিজেপির জয়েন এই করছে, সৌজন্য, বিজেপির এই উদারতার জন্য আমি বিজেপির কাছে চিরকৃতজ্ঞ। শুধু তাই না, আরো শুনুন, পায়ে ধরে ক্ষমা চাই। আমাদের তৃণমূলের কর্মীরা যারা দখলদারি করেনি, যারা তোলাবাজি করেনি, যারা তোদের শালা সবাই মানুষের সাথে করেছে, দুর্ব্যবহার, তৃণমূলের মারধর সবাই করেছে এগুলো শালা। করেনি, তারাও এই মারপিটের মধ্যে, এই রাগের বহিঃপ্রকাশের মধ্যে পড়ে গিয়ে অনেকের বাড়িতে আক্রমণ হয়েছিল, ইত্যাদি ইত্যাদি হয়েছিল। আমি বিজেপির নেতৃত্বকে ফোন করে জানাই ব্যাপারগুলো এবং তারা লোক পাঠিয়ে তাদের বাড়ি যাতে ভাঙচুর না হয়, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের রক্ষা করেছে। এটা যদি না আমি বলি আমার পাপ লাগবে, আমি বেঈমান। এমনিতে তোরা বেঈমানের পার্টি করতিস। তার সাথে আমি এটাও বলতে চাই যে দলের হয়ে প্রাণপাত করে প্রচার করার সময় দলের মুখপাত্র হিসেবে আমি যদি কোনো অশালীন মন্তব্য করে থাকি, কুরুচিকর মন্তব্য করে থাকি, কুৎসা করে থাকি, ব্যক্তিগত আক্রমণ করে থাকি, বিলো দ্য বেল্ট আক্রমণ করে থাকি,
দলীয় নির্দেশে বা কখনো কখনো আবেগপ্রবণ তোরা হই। শালা চোরের পার্টি আমি তার করিস, জন্য মন থেকে ক্ষমা প্রার্থী, ক্ষমা কে করবে? মন থেকে ক্ষমা প্রার্থী। আচ্ছা, কারণ বিজেপি যে সৌজন্য দেখিয়েছে, বিজেপি যে উদারতা দিয়ে দেখিয়েছে, বিজেপি যে প্রোটেকশন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যে সবচেয়ে ভোকাল ছিল বিজেপির নেতৃত্ব এবং বিজেপির বিরুদ্ধে, তাকে যে প্রোটেকশন দিয়েছে, যে সহযোগিতা তার সাথে করেছে, এটা আমি এই ঋণ আমি জানি না আমি শোধ করতে পারবো কিনা। বেঁচে গেছে সারা জীবনের মতো। শুধু তাই নয়, বিজেপির দিল্লি এবং বাংলার শীর্ষ নেতৃত্বরা আমাকে বলেছে বুক ফুলিয়ে তৃণমূল কংগ্রেস করো। আমি কিন্তু গায়ে গেরুয়া আবির লাগিয়ে জয় শ্রীরাম বলিনি ফেসবুকে। আমি এখনো এই যে ভিডিওটা করছি, পেছনে তৃণমূল কংগ্রেসের স্টিকার আছে। তাও শালা করবি তুই তৃণমূল, আমি জানি। আমি হাঁড়ি ছড়িয়ে তৃণমূল কংগ্রেস করিনি, উল্টে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমার দেনা হয়ে গেছে। দেনা হয়ে গেছে শালা জিয়াদি ভাই। আমি এমএলএও নয়, আমি এমপিও নয়, আমি কাউন্সিলরও নয়, তাহলে কেন পার্টি করছিস? খাওয়ার ধান্দা? আমি সামান্য একটা মুখপাত্র মাত্র। মুখোপাধ্যায় আমি বাড়ি, ঘরদোর, অট্টালিকা, রেঞ্জ রোভার গাড়ি, বিএমডাব্লিউ, মার্সিডিস কিচ্ছু নেই আমার। আমার যে গাড়িটা আমি ব্যবহার করি সবাই চেনে, বিজেপিও চেনে, তৃণমূলও চেনে, সেটা 12 বছর পুরনো একটা গাড়ি, XUV 500, সবাই জানে। তারপরে বল। সবাই আমাকে একটা কথা বলছে, তৃণমূল করো, গঠনমূলক রাজনীতি করো, গঠনমূলক বিরোধিতা করো। জিহাদিগিরি করো। তৃণমূলের প্রতিটা জনপ্রতিনিধি, আমি আর নাম করে তাদের লজ্জা দেব না, প্রতিটা জনপ্রতিনিধি বিজেপির প্রতিটা নেতাকে ফোন করে সারেন্ডার করে দিয়েছে, বলেছে ইমিডিয়েট তারা বিজেপি জয়েন করতে চায়। কিন্তু বিজেপি একটা প্রেস কনফারেন্স করে পরিষ্কার বলে দিয়েছে নেব না। কাউকে এইভাবে জয়েন করানো হবে না, এইভাবে বিজেপিতে যোগ দেওয়া যায় না। কাউকেই নেবে না শালা, তোমরা আবার আমি চিঠি করে স্পষ্টভাবে ভিডিওতে বলছি, আমি বিজেপি জয়েন করতে চাইও নি। বিজেপির শীর্ষ নেতৃত্ব, সেটা বাংলার হোক দিল্লির হোক, কেউ আমাকে বলেও নি বিজেপি করতে। উল্টে বলেছে তুমি দিবি। তৃণমূল করো। করবিও না শালা। শুধু বলেছে ব্যক্তিগত আক্রমণ কাউকে তুই করো যদি না। আসিস তাই আমি পার্টি তোকে কেউ আবারও নেবেও বলছি না। যে এই হাই ভোল্টেজ ইলেকশনের সময় তৃণমূলের মুখপাত্র হওয়ার সুবাদে বা তৃণমূলের মুখপাত্র হওয়ার জন্য দলীয় নির্দেশে বা কখনো কখনো আবেগপ্রবণ হয়ে আবেগপ্রবণ যদি আমি শালা, তোরা কোনো চিটিংবাজি অশালীন করেছিস। মন্তব্য, কুরুচিকর মন্তব্য, অসভ্য ব্যক্তিগত আক্রমণ করে থাকি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ক্ষমা তার সাথে এটাও বলবো, বললেই হয়ে গেল শালা। ডাইরেক্ট ব্যক্তিগত স্তরে, যেহেতু তার নম্বর নেই আমার কাছে বা তার সাথে আমার যোগাযোগ নেই, বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, তাকে আমি অনেক পার্সোনাল অ্যাটাক করেছি, অনেক। নন্দীগ্রামে দাঁড়িয়ে তার বিরুদ্ধে বিরোধী মন্তব্য করেছি। 99% দলীয় নির্দেশে অনেক এবং ভালো, 1% কখনো কখনো দেব আবেগপ্রবণ কোনোদিন হয়। বিরোধীদেরকে বাজে কারণ কথা আমরা সরকারে ছিলাম, আমরা ক্ষমতায় ছিলাম। আমি শুভেন্দুদার কাছে সেই সকল মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থী। ক্ষমা করবেন আবার। আচ্ছা, আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখছিলেন, রিজু মানে উত্তর কলকাতার কি মুখপাত্র না কি যেটা কিছু হবে, তো বেটা চটি চেটে চেটে চটি পুরো সাদা করে ফেলেছে। কিন্তু এখন আর চটি থেকে কোনো কিছু মাল মশলা বেরোচ্ছে না, সেই জন্য চটির পার্টি সে ছেড়ে দিতে চাইছে। ছেড়ে দিয়ে সে এখন হয়তো মুখ থেকে বলছে না যে বিজেপিতে জয়েন করবে, কিন্তু তার মন চলে এসছে ভাই বিজেপি, কারণ সে বিজেপি করার জন্য চেষ্টা করছে। সে বলছে না আমি বিজেপি করবো, এখনো বলিনি, কিন্তু কিছুদিন পরে সালা বলবে যে না আমাকে একটু বিজেপিতে নাও। আমি তো সালা পার্টিবাজ মাল, আমি টিএমসি করেছি, পার্টিবাজ করেছি, মানুষকে উৎখাত করেছি, মানুষকে পিটিয়েছি, টাকা পয়সা লুটেছি, আবার আমি বিজেপি করব, বিজেপি করে আবার টাকা পয়সা লুটবো, আবার মানুষকে উৎখাত। মানে ভাই আর কতদিন চলবে এইভাবে? কতদিন চলবে পার্টিবাজি করে? আমি একটা জিনিস সবসময় দেখেছি যে মানে প্রত্যেকটা জায়গায় বা এই পার্টিবাজি নিয়মটা এমন বা একটা বাজে জঘন্য নিয়ম, সেই সালা পুরনো চুতিয়া মালগুলো সেই আবার নতুন পার্টিতে ঢুকে যায়। কেন ভাই এগুলো কেন? কি লজ্জা লজ্জা কিচ্ছু নেই? সালা বিরোধী করবি, বিরোধী কর। যেই পার্টি তুই করেছিস সারা জীবন সেই পার্টিটাই কয়, একটাই পার্টি কর। সালা কখনো টিএমসি, কখনো সালা চুতিয়া বিজেপি, কখনো সালা করবে আবার সিপিএম, কখনো আবার করবে আইএসএফ। কেন ভাই এই সবগুলো কেন? তুই তৃণমূলের মুখপাত্র, তুই তৃণমূলই কর। যদি তো তৃণমূল না টিকে থাকে, যদি তো তৃণমূলের যদি চটিচাটা উঠে যায়, তৃণমূল ছেড়ে দে, পার্টি করা দরকার নেই, সারা জীবন তো পার্টি করা ছেড়ে দে। পার্টিবাজ মাল হবি কেন? পার্টি করবি কেন? সালা অন্য কিছু করে খানা, কাজ তো করে খেতে পারিস, হাত পা তো আছে। কেন সবসময় এসে চিটিংবাজি করে, পার্টিবাজি করে, তোলাবাজি করে কেন খাবি সবসময়? এরা সালা যতগুলো মাল ছিল টিএমসির সব সালা তোলাবাজ ছিল, সব তোলাবাজ, চোর জোচ্চুরি করে এদেরকে চলেছে। মানে এদের খাওয়া দাওয়া চলেছে চিটিংবাজি করে, মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে উৎখাত করে এরা খেয়েছে। এখন তো সেটা পারবে না, কারণ এখন বিজেপি উপর মহল থেকে পুরো বলেই দিয়েছে যে টিএমসির কোনো মালকে দলে নেওয়া হবে না। এইটা সব থেকে ভালো ডিসিশন। আমি মনে করি যে বিজেপি সব থেকে ভালো এবং গুড ডিসিশন হচ্ছে এটাই, যে বিজেপির কোনো মালকে, কোনো
সে চটি চাটা চুনোপুটি সে মানে যেই হোক সালা যেই হোক, কাউকে এই বিজেপিতে নেওয়া একদম উচিত না। যদি বিজেপিতে নেয় তাহলে বিজেপি পার্টিটা একদম বাজে এবং জঘন্য হয়ে যাবে, মানে গুন্ডাদের আর চোরদের আড্ডাখানা হয়ে যাবে। ঠিক আছে, সব থেকে ভালো লেগেছে এই ডিসিশনটা নিয়েছে বিজেপি থেকে যে কোন রকমের পুরনো যে কোনো দল, সে সিপিএম হোক বা টিএমসি হোক, সেই সব দলের মালগুলোকে নেওয়া যাবে না। নতুন ছেলে বলে বিজেপি করুক, নতুন ছেলে বলে চান্স পাক, নতুন ছেলে বলে কাজ করুক, অসুবিধা কি আছে ভাই? সেই পার্টিবাজ মালগুলো, সেই চোর জোচ্চোর, সেই চিটিংবাজ, তারাই আবার কেন সেই পার্টিতে আসবে ভাই? লোক তো আছে, লোক তো এরকম নেই যে না এ পার্টি করতে পারবে না। সে ভাই পার্টি সবাই করতে পারে, সবার মাথায় বুদ্ধি আছে, সবাই চাইলে মানুষের উন্নতি করতে পারে। কিন্তু যে সমস্ত পুরোনো মাল, যে সমস্ত টিএমসির মাল বা সিপিএম এর মাল, এরা সবার একটা মানে সবচেয়ে ঘাগলু মাল। এরা ঠিক ঢুকবে পার্টিতে, ঢুকে আবার সেই যেটা করেছে টিএমসিতে, যেটা করেছে সিপিএম এ, এরা সেটাই করবে। কাজ হচ্ছে এটাই, লোককে ঝেড়ে খাওয়া, লোকের উপরে মোস্তানি করা, লোককে রাহাজানি করা, লোককে বা লুট করা, এই সমস্ত এরা করবে। এই রিজুর মতো অনেক মাল আছে ভাই, প্রত্যেক পাড়ায় মোড়ে মোড়ে, প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা রকে রকে এরকম মাল আছে। আমি তাদেরকে বলবো সাবধান হয়ে যা ভাই, সাবধান হয়ে যা। বিজেপি তোদেরকে ছেড়ে দিচ্ছে, বিজেপি তোদেরকে মারধর করছে না, তোদেরকে ছেড়ে দিয়েছে, তার মানে এই না যে বিজেপি তোদের কিছু করতে পারে না। এটা কিন্তু ভাই চিন্তা ভাবনা করিস না, বিজেপি চাইলে অনেক কিছুই করতে পারে। বিজেপির অনেক নেতারা, উগ্র নেতা আছে, উগ্র অনেক নেতারা তারা কিন্তু আছে, কিন্তু তারা কিন্তু কিছু করছে না, তারা ছেড়ে দিয়েছে। তারা হচ্ছে কি সহৃদয়বান ব্যক্তি, তাদের উদারতাই অনেক বেশি। তারা হচ্ছে আবেগ প্রেমিক মানুষ, তারা মানুষকে অত্যাচার ক্ষতি করতে চায় না। সেই জন্যই তোরা আজকে বেঁচে গেলি, আর এটাই তোরা ফায়দা তুলছিস। এখন আমি দেখছি টিএমসির কিছু কিছু মাল তারা চুরি করে রাতের অন্ধকারে বিজেপির ছেলেগুলোদের উপরে আক্রমণ করছে, হামলা করছে, তাদেরকে মারছে, শেষ করছে। এত বাজে জঘন্য এদের মেন্টালিটি, এত বাজে জঘন্য এদের পার্টিবাজ, এত বাজে এদের নীতি। এদের যত উচ্চ পদস্থ যত নেতারা ছিল বা নেত্রীরা ছিল, এদের এইসবই শেখায়। অভিষেক ব্যানার্জির ছবিতে তো লোকে টয়লেট করছে, অভিষেক ব্যানার্জির মুখে থুতু দিয়েছে, আর কি দেবে এর থেকে? আর কি দেবে তোদের? আর কি দেবে ভাই? তোরা আর কি চাস? ছবিতে টয়লেট করেছে, আর কি চাস? থেকে বেশি আর কিছু পাওয়ার আশা করিস না ভাই। তোরা একটা সময় নরেন্দ্র মোদীর ছবি জুতো দিয়ে মেরেছিস, তোরা একসময় নরেন্দ্র মোদীর ছবিকে তোরা থুতু দিয়েছিস। এখন তোদের ছবি মানুষ পুড়াচ্ছে, তোদের ছবিতে মানুষ থুতু দিচ্ছে, তোদের ছবিতে এখন টয়লেট করছে, এটা তোদের যোগ্য। আর বেশি কথা বলবো না, আজকে ভিডিও এখানে শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর কোন রকমের পুরোনো মাল পার্টিতে আসার চেষ্টা করলেও কেউ কিন্তু নেবে না। বিজেপির যত উচ্চ পদস্থ যারা আছে সবাইকে বলবো, পুরোনো মাল টিএমসির মালকে একদম পার্টির মধ্যে নেবেন না, তবেই কিন্তু পার্টি ভালো থাকবে এবং স্বচ্ছভাবে কিন্তু ভারতবর্ষে কাজ করতে পারবে, বাংলায় কাজ করতে পারবে। বাংলা থাকলে অবশ্যই বাংলাকে ভালোবাসবেন, মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।